আচ্ছা দেখো, আগের ক্লাসে নদ নদী আলোচনা হয়েছিল। আজ ক্লিয়ার করে দেবো বিষয়টি। আচ্ছা, নদ নদীর চ্যাপ্টারটা পড়োনি কে কে আছো এখন? যেই চ্যাপ্টার এখনই হাতই দাওনি এখনো পর্যন্ত। পিডিএফটা কি দিয়েছিলাম? এই পিডিএফ মানে নতুন নতুন কজনকার আছে এই চ্যাপ্টারটা পুরো নতুন? নদ নদী। আচ্ছা দেখো, ব্রহ্মপুত্র নদের উৎপত্তিস্থল কোথায়? চেমাউং দুং হিমালয় থেকে ব্রহ্মপুত্র নদীর কিন্তু উৎপত্তি হয়েছে, যেটা হচ্ছে তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী এটি। ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 2900। যদি প্রশ্ন করা হয়, নেপাল হতে ভারতে নিচের কোন নদীর প্রবাহিত হয়েছে? কার্নালি, ধুলিগঙ্গা, সোন, ভিলানগনা। নেপাল হতে ভারতে নিচের কোন নদীর প্রবাহিত হয়েছে? কর্ণালী, কার্নালি, ধুলিগঙ্গা, সোন না ভিলানগনা? কার্নালি, ধুলিগঙ্গা, সোন না ভিলানগনা, কোনটা হবে? নেপাল হতে ভারতে। দেখো, সঠিক অ্যান্সার হচ্ছে কালনানি হবে, কালনানি। ঠিক আছে। এই নদীটি নেপাল হতে ভারতে প্রবাহিত। এটি ঘরঘরা নামেও পরিচিত। এই নদীটি ঘরঘরা। এটি হচ্ছে গঙ্গার একটা উপনদী। ঠিক আছে। ভারতের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য 885 মিটার। এটা হচ্ছে ভারতের মধ্যে প্রবাহিত ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? সাংপো নামে পরিচিত। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রহ্মপুত্র নদ কোথায় ভারতে প্রবেশ করেছে? ঠিক আছে, নামচাবার ওয়ার কাছে। ঠিক আছে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র, অরুণাচল প্রদেশে এটি। গভীর গিরিখাত। ব্রহ্মপুত্র নদ কোন নামে ভারতে প্রবেশ করেছে? দিহং। এটা হচ্ছে তিব্বতে কি নামে প্রবেশ করেছে? সাংপো। আর ভারতে হচ্ছে কি? দিহং। ঠিক আছে। যদি প্রশ্ন করা হয়, কোন নদীর উপনদী বানাস? কোন নদীর উপনদী বানাস? চম্বল, রাপ্তি, তুঙ্গা, গণ্ডক। কারোর জানা আছে কোন নদীর উপনদী বানাস? দেখো, বানাস হচ্ছে এই নদী অববাহিকা যেটা রাজস্থানের পূর্বাংশে এবং আরাবল্লী পর্বতের পূর্বে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে গড়ে উঠেছে এটি। ঠিক আছে, এই বানাস নদী। এটি যমুনা নদীতে প্রবাহিত হয়েছে, এই বানাস নদী। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় কৃষ্ণা নদীর প্রধান উপনদী? ভীমা। ঠিক আছে, কৃষ্ণা নদীর প্রধান উপনদী ভীমা। এই ভীমা কোন রাজ্যগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? আমি অপশান দিচ্ছি: গোয়া এবং কর্ণাটক, রাজস্থান এবং হরিয়ানা, রাজস্থান এবং হরিয়ানা, মহারাষ্ট্র এবং কর্ণাটক, তামিলনাড়ু এবং কর্ণাটক। কোনটা হবে? কৃষ্ণা নদীর প্রধান উপনদী ভীমা। না, কৃষ্ণা নদী প্রধান উপনদী ভীমা, যেটা হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটকে প্রবাহিত হয়েছে। মহারাষ্ট্রের মহারাষ্ট্রের কারজাত গ্রাম। ঠিক আছে, কয়েকার রব ওর কারজাত। মহারাষ্ট্রের কারজাত গ্রাম, যেখানে এর সন্নিকটে, কারজাত গ্রামের সন্নিকটে পশ্চিমঘাট পর্বতমালার ভীমাশঙ্কর হতে ভীমা নদী উৎপন্ন হয়েছে। ভীমাশঙ্কর হতে। এটি হচ্ছে কৃষ্ণা নদীর একটা উপনদী। ঠিক আছে, এই ভীমা কৃষ্ণা নদীর একটা উপনদী। এটি কৃষ্ণা নদীর, কি বললাম, উপনদী। ঠিক আছে, ভীমা নদী কৃষ্ণা নদীতে প্রবেশ করার আগে কি করছে? মহারাষ্ট্র, কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্যে দিয়ে দক্ষিণ পূর্বে প্রায় 861 কিমি
প্রায় 861 কিমি প্রবাহিত হয়ে বিজয়ওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক। মহারাষ্ট্র, কর্ণাটক ও তেলেঙ্গানা। ঠিক আছে। দেখো, ব্রহ্মপুত্রের যে বাম তীরের উপনদীগুলো বুড়ি, দিহং, ধানসিঁড়ি, কপিলি এবং লোহিত এগুলো, আর ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী সেগুলো হচ্ছে সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোর্সা, কামেং। ব্রহ্মপুত্র নদের তীরে নদী তীরবর্তী শহর আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যেখানে অনেকগুলো বলেছি ইম্পর্টেন্টগুলো। ব্রহ্মপুত্র নদীর তীরের প্রধান প্রধান শহর হচ্ছে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি এগুলো। ঠিক আছে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় নদী তার নিম্ন গতিতে সমুদ্রে প্রবেশ করার আগে অসংখ্য ছোট ছোট শাখায় বিভক্ত হয়, এদেরকে কি বলা হয়? কারোর জানা আছে? অপশান দেব না। নদী তার কি বলা হয়? না না, উপশাখা হবে না। নদী তার নিম্ন গতিতে সমুদ্রে প্রবেশ করার আগে অসংখ্য ছোট ছোট শাখায় বিভক্ত হয়ে যায়। এই শাখাগুলোকে কি বলা হয়? এদেরকে কি বলা হয়? এই যে বিভক্ত হয়ে যাচ্ছে অনেকগুলো শাখায়, এই শাখাগুলোকে কি বলা হয়? শাখা নদী বলা হয়, তার রাইট অ্যান্সার। নদী তার নিম্ন গতিতে সমুদ্রে প্রবেশ করার পূর্বে ছোট ছোট শাখা ভেঙে যায়, এদেরকে আমরা কি বলি? শাখা নদী বলি। আরআরবি গ্রুপ ডি এক্সামে এসেছিল প্রশ্নটি। ভারতের বৃহত্তম নদী দ্বীপ হচ্ছে মাজুলি। এটা হচ্ছে ভারতের বৃহত্তম নদী দ্বীপ। মাজুলি দ্বীপ কোন নদীতে অবস্থিত? এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত হচ্ছে মাজুলি দ্বীপ। মাজুলি দ্বীপের আয়তন 1260 বর্গ কিমি হচ্ছে মাজুলি দ্বীপের আয়তন। ভারতের প্রথম দ্বীপ, ভারতের প্রথম দ্বীপ জেলা যাকে বলা হয় সেটা হচ্ছে মাজুলি দ্বীপ। ভারতের প্রথম দ্বীপ জেলা এটা। ক্লিয়ার? যদি প্রশ্ন করা হয় ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার একটা অংশ হলো ড্যাশ নদী? গোমতী, কোসি, রামগঙ্গা না লোহিত? গ্রুপ ডি এক্সামে এসেছিল 2022। ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার একটা অংশ হলো ড্যাশ নদী? গোমতী, কোসি, রামগঙ্গা, লোহিত? কোনটা সঠিক অ্যান্সার হবে? দেখো, ব্রহ্মপুত্র নদী ব্যবস্থার একটা অংশ লোহিত। ঠিক আছে, লোহিত হবে। লোহিত নদী ভারত ও চীনের মধ্যে প্রবাহিত একটা নদী। এটি আসামে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে যুক্ত হয়েছে। পরবর্তী যদি প্রশ্ন করা হয় ছোটনাগপুর মালভূমি, ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে ড্যাশ নদী প্রবাহিত? মেঘনা, দামোদর, তুঙ্গভদ্রা না ভীমা? কোনটা হবে? ভালো করে প্রশ্নটা আরেকবার শোনো। ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত বলছি, ছোটনাগপুর মালভূমি। দামোদর, তুঙ্গভদ্রা, ভীমা না মেঘনা? দামোদর ইজ দ্য রাইট। ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড়, এই খামারপোত পাহাড় হতে দামোদর নদী উৎপন্ন হয়েছে। ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকে সীমানা জুড়ে রয়েছে কি নদী? এই দামোদর নদী। পূর্ব দিকে যে সীমানা, ওই সীমানা জুড়ে কিন্তু দামোদর নদী রয়েছে। ঠিক আছে। এটি গ্রস্ত উপত্যকার নিম্নমুখী উচ্চতা বিশিষ্ট, যেটা এই গ্রস্ত উপত্যকা বলতে নিম্নমুখী যে উচ্চতা বিশিষ্ট ভূমি যাকে বলা হয়। ঠিক আছে। এই গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদীতে মিশেছে এবং বরাকর এর প্রধান উপনদী। বরাকর কার কথা বলছি?
দামোদর নদী, ঠিক আছে। হুম। পরবর্তী দেখো প্রশ্নটি, ভারতের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? ভূপেন হাজারিকা। নামটা সকলে শুনেছো তাই তো? ভূপেন হাজারিকা সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? ব্রহ্মপুত্রের উপনদী লোহিত নদীর উপর নির্মিত হয়েছে। তাহলে ব্রহ্মপুত্রের উপনদীর নাম কি? লোহিত নদী, ঠিক আছে। এই ভূপেন হাজারিকা সেতুটি নির্মাণ হয়েছে। ভূপেন হাজারিকা সেতু কোন দুটি রাজ্যকে যুক্ত করেছে? আসাম ও অরুণাচল প্রদেশকে। আসাম ও অরুণাচল প্রদেশ রাজ্যকে যুক্ত করেছে এই ভূপেন হাজারিকা। যদি আমি প্রশ্ন করি, মধ্য ভারতের নদীটির নাম করো যেটি মধ্যপ্রদেশের বেতুল থেকে, কি থেকে? বেতুল, বয়কার তয় হস্য উ ল, এই বেতুল থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে মিশেছে এবং যার মোট দৈর্ঘ্য হচ্ছে 724, ঠিক আছে। মধ্য ভারতের নদীটির নাম করো যেটি মধ্যপ্রদেশের বেতুল থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে মিশেছে এবং যার মোট দৈর্ঘ্য হচ্ছে 724। কাবেরী, তাপ্তি, কৃষ্ণা নাকি গোদাবরী? কোনটা হবে? কাবেরী, তাপ্তি, তাপ্তি, তাপ্তি সঠিক অ্যান্সার হবে, তাপ্তি। দেখো তাপ্তি নদী যেটা মধ্য ভারতের একটা নদী যেটি মধ্যপ্রদেশের বেতুল থেকে উৎপন্ন হয়ে আরব সাগরে মিশেছে। এটা হচ্ছে একটা মধ্য ভারতের একটা নদী, তাপ্তি নদী, যেটা মধ্যপ্রদেশের বেতুল থেকে উৎপন্ন হচ্ছে, আরব সাগরে মিশে যাচ্ছে, যার দৈর্ঘ্য আগেই বলেছি 724। নদীটি মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত। যদি প্রশ্ন করা হয়, দেখো রেলের এক্সাম যারা দেবে, রেলওয়ে এক্সাম বা আদার্স আরো সমস্ত এক্সামে কিন্তু নদী চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো? তাই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে রাখো, যেগুলো দেয়া হচ্ছে বা দেয়া হবে ওখান থেকে কিন্তু আসবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, দেখো এক্সাম ডেট কিন্তু যেইটা দিয়েছি আমি গ্রুপে, ওই তারিখে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা 100% আছে। এবার যদি কোনো কিছু প্রবলেম না হয় সেক্ষেত্রে ওই তারিখে কিন্তু এক্সাম নেবে, ঠিক আছে। তাই তোমরা এখন থেকে প্রিপারেশান নিয়ে নাও। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট শুরু করব, তাছাড়া 2 দিনের মধ্যে প্র্যাকটিস সেট শুরু করব। তাছাড়া একটা নোট রেডি করা হয়েছে, যেটা সম্পূর্ণটা ক্লাসের মধ্যে আমরা করে দেবো, ম্যাথ থেকে রিজনিং, ইংলিশ সব কিছু, ঠিক আছে। পুরো ওগুলো পরীক্ষার আগে পুরো লাস্ট মিনিট সাজেশনের মতো কাজে লাগবে। যেগুলো পড়েছো ওগুলোকে পুরো অ্যানালাইসিস করা হবে, ঠিক আছে। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কোর্স নিয়েছো অবশ্যই ওখানে আমরা লিঙ্কটা প্রোভাইড করে দেবো আর নোটও প্রোভাইড করে দেবো, ঠিক আছে। ম্যাথগুলো, রিজনিং, ইংলিশ ওগুলো ভালো করে, জিকে যে টপিকগুলো ওগুলো ভালো করে দেখে যাবে। আশা করছি অনেকটা র্যাঙ্ক এগোতে পারবে, ঠিক আছে। যদি প্রশ্ন করা হয় ভারতের কোন রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে? কোন নদী? পেরিয়ার। ভারতের কোন রাজ্য দিয়ে পেরিয়ার নদীটি প্রবাহিত হয়েছে? কেরল, ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব। কোনটা সঠিক অ্যান্সার কারো জানা আছে? দেখো ভারতের কেরলের দীর্ঘতম নদী যেটা আছে পেরিয়ার নদী, এটা হচ্ছে কেরলের দীর্ঘতম নদী, পেরিয়ার। পশ্চিমঘাট পর্বতের শিবগিরি পাহাড় হতে এর উৎপন্ন হয়েছে,
ঠিক আছে, নোট করে নেবে। দক্ষিণ ভারতের পেন্না নদী কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? কারো জানা আছে দক্ষিণ ভারতের পেন্না? এই প্রশ্নটি এসেছিল আরআরবি গ্রুপ ডি এক্সামে। আরআরবি গ্রুপ ডি তোমরা সকলে কিন্তু ফর্ম ফিল আপ করবে। দক্ষিণ ভারতের পেন্না নদী নিচের কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? নন্দী, আন্নামালাই, আসাম্বু, শিবালিক। নন্দী, আন্নামালাই, আসাম্বু, শিবালিক। দক্ষিণ ভারতের পেন্না নদী হচ্ছে নন্দী, নন্দী নদী হবে, নন্দী। দক্ষিণ ভারতের পেন্না নদী কর্ণাটকের নন্দী পর্বতমালার চেন্নাকেশব, ঠিক আছে, চেন্নাকেশব পর্বত থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এটি। আচ্ছা, আমরা দক্ষিণ ভারতের প্রধান প্রধান কয়েকটি নদ নদী সম্পর্কে আবার জেনে নেব। প্রথমে যেই নদীটার নাম উঠে আসে সেটা হচ্ছে গোদাবরী নদী। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? প্রশ্নে সকলে উত্তর দাও, লেখা থাকলেও উত্তর দাও, কারণ যত বলবে কনফিউজটা কাটবে, ঠিক আছে, এক্সপিরিয়েন্স বাড়বে। চুপচাপ থাকলে মনে রয়ে যাবে, পরীক্ষার খাতায় কিন্তু কিচ্ছু হবে না সেক্ষেত্রে। কোন নদীকে দক্ষিণ ভারতে গঙ্গা বলা হয়? গোদাবরী, ঠিক আছে। পরীক্ষায় ক্র্যাক করতে হলে সব দিক থেকে এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, তাছাড়া কিছু টাইম মতো মোটিভেশনও নিতে হয়, নাহলে মনে স্পিড বাড়বে কি করে, ঠিক নয়? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী, তাই তো? আচ্ছা, গোদাবরী নদীর দৈর্ঘ্য কত? 1465 হচ্ছে গোদাবরী নদীর দৈর্ঘ্য। গোদাবরী নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের উপর দিয়ে গোদাবরী নদী কিন্তু প্রবাহিত হয়েছে। গোদাবরী নদীর উৎসস্থল কোথায়? মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রিম্বক সিংহ থেকে গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। গোদাবরী নদী কোথায় পতিত হয়েছে? অন্ধ্রপ্রদেশের রাজমহেন্দ্রীর নিকট গৌতমী, বশিষ্ঠ, বৈনত্য প্রভৃতি শাখায় বিভক্ত হয়ে বদ্বীপ সৃষ্টি করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, ঠিক আছে। গোদাবরী নদী থেকে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো দেখে যাবে। গোদাবরীর বাম তীরের উপনদী আর ডান তীরের উপনদী তুলে ধরা হয়েছে, দেখে নাও। আমি কিন্তু প্রশ্ন ধরবো, দেখে নাও, আমি যাকে হলো প্রশ্ন ধরতে পারি, তাড়াতাড়ি। চলো, ঠিক আছে। মন্তোজ প্রামাণিক, আজ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, আজ শুনতে পাচ্ছ তো? বলুন।
ইন্দ্রাবতী নদীর ইন্দ্রাবতী নদী কোন নদীর বাম তীরের উপনদী? ঠিক আছে, যে পারবে বলো। গোদাবরী। রিয়াজুল গাজী। আর শুনতে পাচ্ছ? মঞ্জিরা। মঞ্জিরা এটি গোদাবরী নদীর কোন তীরের উপনদী, বাম না ডান? কি বাম? ডান তীরের, আচ্ছা, সঠিক অ্যান্সার। শশাঙ্ক মণ্ডল। শবরী। এই শবরী গোদাবরী নদীর কোন তীরের উপনদী? বাম না ডান? শশাঙ্ক পারবেন না? পারবেন না তাই তো? ঠিক আছে, উত্তর দাও। বাম তীরের, সঠিক অ্যান্সার। নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? এই দেখো, মঞ্জিরা, যেটা আছে গোদাবরীর ডান তীরের উপনদীর মধ্যে পড়ছে, দেখো এই যে মঞ্জিরা। এই মঞ্জিরা যেটা আছে নিজাম সাগর বাঁধ, এই মঞ্জিরা নদীর উপর নির্মিত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, শ্রীরাম সাগর বাঁধ যেটা হচ্ছে গোদাবরী নদীর উপর নির্মিত হয়েছে, শ্রীরাম সাগর বাঁধ কোন নদীর উপর, কোন বাঁধ নির্মিত হয়েছে? নদী তীরবর্তী শহর। ঠিক আছে। বাম তীরের উপনদী, ডান তীরের উপনদী, কোন নদীর কোন উপনদী, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষায় টপিকগুলো থেকে। গোদাবরী নদীর তীরের প্রধান প্রধান শহরগুলো দেখো, নাসিক, নিজামাবাদ, রাজমহেন্দ্রী, এগুলো হচ্ছে গোদাবরী নদীর শহর গড়ে উঠেছে এগুলো। ঠিক আছে, গোদাবরী নদীর তীরের শহর। যদি প্রশ্ন করা হয় গঙ্গোত্রী হতে উৎপন্ন ভারতের কোন নদী মানুষের কার্যকলাপ এবং শিল্পের কারণে ব্যাপকভাবে দূষিত? কৃষ্ণা, ব্রহ্মপুত্র, কাবেরী, গঙ্গা। গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, হিমালয়ের গঙ্গোত্রী হিমাবহ হতে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এটি মানব কার্যকলাপ, মানে মানুষের যে কার্যকলাপের ফলে, এখন তো দেখছো ব্যাপার স্যাপার সব, সেই সব কার্যকলাপের ফলে শিল্পের কারণে ব্যাপকভাবে দূষিত হচ্ছে, কলকারখানার দূষিত জল। ঠিক আছে, এক্ষেত্রে অনেক কারণ আছে যেগুলোর মাধ্যম দিয়ে গঙ্গা নদী আস্তে আস্তে কি হচ্ছে, দূষিত হচ্ছে ব্যাপকভাবে। কোন নদী ব্যবস্থায় পূর্ণা ও গিরনা উপনদীগুলি রয়েছে? পূর্ণা ও গিরনা, ঠিক আছে। উপনদীগুলি রয়েছে কাবেরী, তাপ্তি, গোদাবরী, নর্মদা, কোনটা হবে? গোদাবরী নয়, নয়, তাপ্তি। দেখো, মধ্য ভারতের একটা নদী নাম তাপ্তি নদী, এটি মধ্য ভারতে, এটি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এর উপনদীগুলি হচ্ছে পূর্ণা, গিরনা, গোমাই, ভাকি। এই নদীটি মধ্যপ্রদেশের সাতপুরা
পর্বত হতে উৎপন্ন হয়ে আরব সাগরে পতিত হয়েছে। ক্লিয়ার? আরো যদি প্রশ্ন করা হয়, নিচের কোন নদীটি রাজস্থানের পশ্চিমাংশ দিয়ে প্রবাহিত হয়েছে? ঘাঘর নদী, গ্রুপ ডি এক্সামে এসেছিল প্রশ্নটি। ঘাঘর, লুনি, চম্বল, বানাস, কোনটা হবে? নিচের কোন নদী রাজস্থানের পশ্চিমাংশ দিয়ে প্রবাহিত? হ্যাঁ, ঘাঘর, লুনি, চম্বল না বানাস, কোনটা হবে? কারো ঘাঘর, তাই তো? না, লুনি হবে, বুঝতে পেরেছো? লুনি। লুনি নদী একটা ক্ষুদ্রতর নদীরূপে পরিচিত পশ্চিম বাহিনী নদী এটি। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। রাজস্থানের পশ্চিমাংশের মরুভূমির মধ্যে দিয়ে এটি প্রবাহিত হয়েছে। পশ্চিম দিকে যে মরুভূমি দিয়ে মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে। ঠিক আছে, রাজস্থানের আজমির জেলার নাগা নাগা পর্বতের পশ্চিম ঢাল হতে উৎপন্ন হয়েছে এটি, যেখানে এর নাম হচ্ছে সাগরমতি। এর উচ্চতা 722 মিটার। এটি ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী। দৈর্ঘ্য কত? 495 কিমি। আচ্ছা, গঙ্গার কোন উপনদী বিহারের দুঃখ নামে পরিচিত? অপশান দেব না, পপুলার একটা প্রশ্ন। গঙ্গার কোন উপনদী বিহারের দুঃখ নামে পরিচিত? কারো জানা আছে? আচ্ছা, অপশান দিই। দামোদর, কোসি, গোমুখ, কোনটা হবে? দামোদর? নো নো নো, কোসি, কোসি হবে, কোসি। গঙ্গার উপনদী কোসি বিহারের দুঃখ নামে পরিচিত। কারণটা কি বলতো? একে কেন বলা হয় বিহারের দুঃখ? এটি এটি এর গতিপথ পরিবর্তন করে ফেলে সবসময়, ফলে বিপর্যস্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি করে ফেলে বিহারে। এই জন্য একে বিহারের দুঃখ বলা হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? কৃষ্ণা নদী ভারতের কোন নদীর বদ্বীপ পাখির পায়ের মতো? কৃষ্ণা নদী। এই কৃষ্ণা নদীর উৎপত্তি হয়েছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে, যেটা হচ্ছে মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতে। মহাবালেশ্বর শৃঙ্গ। কৃষ্ণা নদীর কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে এটি পতিত হয়েছে। কৃষ্ণা নদীর দৈর্ঘ্য 1400 কিমি। কৃষ্ণা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এগুলো। ঠিক আছে, আচ্ছা। কি বলতিস? হ্যাঁ হ্যাঁ, ধরতেছি। এটা আছে, দাঁড়াও।
আচ্ছা, এটা সকলে দেখে নাও, বুঝতে পেরেছো? এই যে ৬ এর দাগের প্রশ্ন, ৭ এর দাগের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। একটু দেখে নাও, আমি ক্লার্কশিপ এক্সাম যে দেবে, কেউ আছো এখানে সামনে? অ্যাডমিট ডাউনলোড করেছো? কেউ নেই? ক্লার্কশিপ দেবে কেউ? হুম। ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসটা করে নেবে। আন্ডার গ্রাজুয়েট আছে তো, এই ক্লার্কশিপও তো করা যেত, পোস্ট আছে অনেক। ক্লার্কশিপ, তবে ক্লার্কশিপে একটু ইংরেজি জানতে হবে, বুঝেছো? পাস করার পর যে একটা ইংরেজি ট্রান্সলেশনের ব্যাপার আছে। আচ্ছা, এটা করেছো সকলে? কৃষ্ণা নদী বাম তীর উপনদী ডান তীরের হয়েছে? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ধরছি, হ্যাঁ। এই জয়েন করেছো গরিমা, ঠিক আছে। সুশান্ত মণ্ডল, বলুন। মুসি, এটা কৃষ্ণা নদীর বাম। আচ্ছা, আশিস, আজ শুনতে পাচ্ছ? উত্তর দাও। তুঙ্গভদ্রা কৃষ্ণা নদীর কোন তীরের উপনদী? দাঁড়াও, ওকে বলতে দাও। আজ শুনতে পাচ্ছ আশিস? হ্যালো, ঠিক আছে, মন্তোষ বলো। মনতোষ, ডান তীর, তাই তো? আচ্ছা, কৃষ্ণা নদীর শাখা নদী কি কি বলো তো? ভামসধারা এবং নাগবতী, ঠিক আছে, দেওয়া আছে। আচ্ছা, যদি প্রশ্ন করি যে কৃষ্ণা নদী, মাইক্রোফোনটা অফ করে দাও। কৃষ্ণা নদী নিচের কোন রাজ্যে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে? উড়িষ্যা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ? অন্ধ্রপ্রদেশ, রাইট অ্যান্সার। কৃষ্ণা নদী গোদাবরী নদীর পরে উপদ্বীপীয় ভারতের দ্বিতীয় একটা বৃহত্তম নদী, উপদ্বীপীয়। এটি মহারাষ্ট্রের মহাবালেশ্বরম, সাতারা যেটা, এর কাছে উৎপত্তি লাভ করে। এটি 4টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যথা হচ্ছে মহারাষ্ট্র 303 কিমি, উত্তর কর্ণাটক 480 কিমি, এর বাকি প্রায় 1300 কিমি যাত্রা তেলেঙ্গানাতে, আর তার যাত্রা অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? এভাবে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। কৃষ্ণা নদীর কয়েকটা উপনদী, যেটা হচ্ছে আগে বলেছি: তুঙ্গভদ্রা, মালপ্রভা, কয়না, ভীমা, ঘটপ্রভা, ইয়েরলা, ওয়ান্না, ডিন্ডি, মুসি, দুধগঙ্গা। পট্টিসীমা উত্তোলন সেচ প্রকল্প ভারতের প্রথম নদী সংযোগ প্রকল্প, যা হচ্ছে পোলাভারাম ডান খালের মাধ্যম দিয়ে গোদাবরীকে কৃষ্ণার সাথে সংযুক্ত করেছে। এই পোলাভারাম, এটি গোদাবরীর জলকে কৃষ্ণা নদীতে সরিয়ে দেবে। কোনটা? এই যে পট্টিসীমা উত্তোলন সেচ প্রকল্প, যেটি কৃষ্ণা নদী থেকে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় কৃষ্ণা নদীর এসএসসি সিএইচএসএল এক্সাম প্রিপারেশন নিচ্ছ, কেউ আছো?
কৃষ্ণা নদীর উৎস কোন পর্বতমালা? সাতপুরা, সহ্যাদ্রি, বিন্ধ্যা, পূর্বঘাট। সহ্যাদ্রি, সহ্যাদ্রি। অফ করে দাও মাইক্রোফোন। সহ্যাদ্রি পর্বতমালা। দেখো, কৃষ্ণা নদী দক্ষিণাত্যের মালভূমির একটা নদী, আমরা আগেই বলেছি, আগেই জেনেছি, যেটা হচ্ছে ভারতের তৃতীয় দীর্ঘতম নদী, কৃষ্ণা নদী। মহারাষ্ট্র, কর্ণাটকে এই পর্বতমালাটি সহ্যাদ্রি নামে পরিচিত। পশ্চিমের সবচেয়ে ছোট চূড়ার নাম কি কারো জানা আছে? পশ্চিমের সবচেয়ে ছোট চূড়ার নাম কোডিকুঠি। কয়কার, ডয় হস্যই কোডি, কুঠি কয় হস্য ঠয় হস্য, কোডিকুঠি। সাতপুরা পর্বতমালা হচ্ছে মধ্য ভারতের পাহাড়ের একটা শ্রেণী, তাই তো? মধ্য ভারতের পর্বতমালা যেটা সাতপুরা পর্বত রয়েছে। আর বিন্ধ্যা পর্বতমালা যেটা বললাম সেটা হচ্ছে পশ্চিম মধ্য ভারতের পর্বতশৃঙ্গ, যেটা পাহাড়ি শ্রেণী হিসাবে উপযুক্ত একটা পর্যায়ে পড়ে। তারপরে পূর্বঘাট পর্বতমালা যেটা বললাম, যেটা হচ্ছে ভারতের পূর্ব উপকূল বরাবর পর্বতমালার একটা বিচ্ছিন্ন শ্রেণী, এই পূর্বঘাট পর্বতমালা। ঠিক আছে, চলো পরবর্তী যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, কয়না বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? কৃষ্ণা। কৃষ্ণা নদীর ওপর কোন কোন বাঁধ নির্মিত হয়েছে? নাগার্জুন সাগর বাঁধ, শ্রী সালেম বাঁধ, আলমাট্রি বাঁধ, এগুলো। ঠিক আছে, অবশ্যই দেখে যাবে। কৃষ্ণা নদীর তীরে কোন কোন শহর অবস্থিত? বিজাওয়াড়া, সাতরা, এগুলো। হায়দ্রাবাদ শহরটি এই কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর উপনদী, আগে বলেছি, মুসি। কৃষ্ণা নদীর উপনদী এটি। ঠিক আছে, এটি হচ্ছে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত। তারপরে আমরা চলে যাব কাবেরী। তার আগে কিছু প্রশ্ন ধরে নিই। কোন নদী প্রণালী ভারতের জম্মু ও কাশ্মীরের একটা মনোরম গর্জ বা ঘাট তৈরি করে, যা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে? কোন নদী প্রণালী ভারতের জম্মু কাশ্মীরে একটি মনোরম গর্জ বা ঘাট তৈরি করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদী প্রণালী, নর্মদা নদী প্রণালী, গোদাবরী নদী প্রণালী, না সিন্ধু নদী প্রণালী? সিন্ধু বলছো? কারোর জানা আছে আর? সিন্ধু নদী ব্যবস্থা ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখ, তাই তো? কেন্দ্র শাসিত অঞ্চল তো এটি, লাদাখ। এই লাদাখ ভূখণ্ডে মনোরম ঘাট তৈরি করে প্রবেশ করেছে। ভারতীয় উপমহাদেশের পশ্চিমাংশের নদী ব্যবস্থা হচ্ছে সিন্ধু নদী ব্যবস্থা। এর প্রধান উপনদী হচ্ছে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস, শতদ্রু। ঠিক আছে, অন্যান্য অনেকগুলো উপনদী আছে, যেগুলো হচ্ছে জাস্কর, নুব্রা, সায়ক, হুঞ্জা, এগুলো সব কিন্তু কাশ্মীরে গিয়ে মিলিত হচ্ছে। আচ্ছা, সায়ক ও নুব্রা, এই সায়ক আর নুব্রা, সায়ক ও নুব্রা, এই সায়ক ও নুব্রা হলো ড্যাশ নদীর উপনদী? এক্ষুনি বলেছি। প্রশ্ন, উত্তর দাও তাড়াতাড়ি। সিন্ধু নদীর উপনদী। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। ভারতীয় উপদ্বীপের তৃতীয় বৃহত্তম নদী ব্যবস্থা হচ্ছে মহানদী নদী ব্যবস্থা, তাই তো? ভারতীয় উপদ্বীপের তৃতীয় বৃহত্তম নদী ব্যবস্থা মহানদী উপনদী ব্যবস্থা। এটি ড্যাশের বৃহত্তম নদী? আসাম, তেলেঙ্গানা, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গ না, উড়িষ্যার বৃহত্তম নদী। এবং গোদাবরী ও কৃষ্ণা নদীর পরে এটি ভারতীয় উপদ্বীপের তৃতীয় বৃহত্তম ধরা হয়েছে। এই তৃতীয় 858 কিমি। কি বলতেছ? হ্যাঁ, বলতে পারো। হ্যাঁ,
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই তো? একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেখানে দেখো ভারত ও মায়ানমারের মধ্যে প্রাচীন বাণিজ্য রুটে অবস্থিত, যেটা হচ্ছে 1789 সালে, এই 1789 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী আন্দামান পরিদর্শন করেছিল, এবং 1872 সালে ব্রিটিশরা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সাথে প্রশাসনিকভাবে যুক্ত হয়েছিল। এই দ্বীপের দুটি সেট 1956 সালে ভারতীয় প্রজাতন্ত্রের একটা কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। ক্লিয়ার? যদি প্রশ্ন করা হয় যে পরবর্তী কোন বছরে আন্দামান নিকোবরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়, 1956 সাল। ঠিক আছে, 1956। 2004 সালে ইন্দোনেশিয়ার কাছে ভারত মহাসাগরের ভূমিকম্পের ফলে সৃষ্ট বিশাল সুনামির কারণে দ্বীপগুলি বিশ্বব্যাপী একটা মনোযোগ আকর্ষণ করেছিল। সেই 2004 সালে ইন্দোনেশিয়ার সুনামি, তাই তো? 1956 সালে আন্দামান নিকোবরকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। চলো, কি প্রশ্ন তার উপর বলো। হ্যাঁ, ঘোষণা করা হয়েছে তো। ঠিক আছে। আন্দামানকে কত সালে? গ্রেট জোন? প্রশ্নটা আমার অতটা জানা নেই, তবে দেখতে হবে এই বিষয়ে অতটা। আচ্ছা দেখো, এই প্রশ্নটা যেটা করেছিলাম, সোন নদী কোন নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত? গঙ্গা, গোদাবরী, মহানদী, নর্মদা? সোন নদী কোন নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত? সোন। গঙ্গা, গোদাবরী, মহানদী, নর্মদা?
জানা আছে কারোর? না, গঙ্গা, গঙ্গা। গঙ্গার দক্ষিণ তীরের উপনদী হচ্ছে সোন নদী। এটি অমরকন্টক মালভূমি হতে উৎপন্ন হয়েছে। এই মালভূমির ধারে কয়েকটা জলপ্রপাত তৈরি হয়ে এটি পাটনার পশ্চিমে আরাতে প্রবেশ করেছে। আরাতে প্রবেশ করে গঙ্গায় মিশে গিয়েছে। ঠিক আছে, চলো এখান পর্যন্ত থাক। রেকর্ড পেয়ে যাবেন আগের ক্লাসের। ঠিক আছে, চলো পরবর্তী পিডিএফটা আরেকটা ক্লাস হলে কমপ্লিট হয়ে যাবে, তখন পোস্ট করে দেবো এখন। ঠিক আছে।